বন্ধুরা একটু ভেবে দেখুন, একটি ভিড়ে ভরা রেল স্টেশনে একটি ছোট্ট মেয়ে মাটিতে বসে আছে। তার হাতে একটি জুতো পালিশের ডিব্বা, তার চোখে নিষ্পাপতা আর পায়ে ছেঁড়া ফাটা চটি। সে প্রত্যেক আগত যাত্রীর কাছে অনুরোধ করছে, সাহেব জুতো পালিশ করে নিন, মাত্র 5 টাকা লাগবে। কিন্তু মানুষ তাকে এমনভাবে দেখছে যেন সে কোনো মানুষ নয়, শুধু একটা বোঝা। কেউ কেউ তাকে ধমক দেয়, কেউ বিনা কথায় এগিয়ে যায়। তবু মেয়েটি প্রতিটি ঠক্কর খেয়েও হাসার চেষ্টা করে। একদিন সেই স্টেশনে একজন বড় লোক, স্যুটবুট পরা, তার ফরচুনার গাড়ি থেকে নামে। মেয়েটি তাকে দেখে ভাবে, এই লোকটা নিশ্চয়ই কোনো বড় মানুষ, যদি তার জুতো পালিশ করি তাহলে ভালো টাকা পাবো। এই ভেবে সে সেই লোকটির কাছে গিয়ে বলে, সাহেব আপনার জুতো পালিশ করে দেব, মাত্র 5 টাকা দিলেই হবে। লোকটি মেয়েটিকে দেখে অবাক হয়ে যায় এবং বলে, বেটি। তারপর সেই লোকটি মেয়েটিকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। হ্যাঁ বন্ধুরা, এই মেয়েটি সেই লোকটির নিজের মেয়ে, কিন্তু মেয়েটি তার বাবাকে চিনতে পারে না এবং ভয় বলে, যদি আমি আপনার সঙ্গে যাই আর আপনি মিথ্যাবাদী হন, তাহলে আমাকে বিক্রি করে দিলে আমি কোথায় যাব? এরপর যা ঘটে তা আপনাকে কাঁদিয়ে দেবে। বন্ধুরা, এই মেয়েটি সেই লোকটির মেয়ে কিভাবে, এটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কিন্তু বন্ধুরা, ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ, এই ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সন্ধ্যার সময় ছিল, রেল স্টেশনে ভিড় উপচে পড়ছিল। ট্রেনের হুইসেল, চায়ের দোকানের হাঁক, কুলিদের দৌড়ঝাঁপ, চারদিকে শুধু শোরগোল। সেই গোলমালের মাঝে প্ল্যাটফর্ম নাম্বার 3-এ একটি ছোট্ট মেয়ে মাটিতে বসেছিল। তার হাতে পালিশের ডিব্বা আর ব্রাশ, ছেঁড়া পুরনো কাপড়, খালি পা, ধুলোয় মাখা মুখ। তবুও সে হাসছিল। সে প্রত্যেক পথচারীকে বলছিল, সাহেব জুতো পালিশ করে নিন, মাত্র 5 টাকা লাগবে। কেউ তাকে উপেক্ষা করে এগিয়ে যেত, কেউ ধমক দিয়ে তাড়িয়ে দিত, কিন্তু কেউ কেউ তার নিষ্পাপতায় মায়া করে 2-4টে টাকা ছুঁড়ে দিত। সেই মেয়েটির নাম ছিল সোনু। তার আসল নাম কি, কোথা থেকে এসেছে কেউ জানত না। স্টেশনে ছিল তার ঘর, মাটি তার বিছানা আর আকাশই তার ছাদ। সোনু সকাল থেকে রাত পর্যন্ত কাজ করত। কখনো কখনো সারাদিনে মাত্র 5 বা 10 টাকা পেত। সেই টাকা এসে স্টেশনের বাইরের ঠেলা থেকে বাসি রুটি বা ঠান্ডা সমোসা কিনে খেত। তার কাছে এটাই অনেক ছিল, কারণ তার কোনো মা ছিল না যে রান্না করে দেবে, কোনো বাবা ছিল না যে তার দেখাশোনা করবে। যখন কেউ তাকে জিজ্ঞাসা করত, বেটি তোর বাড়ি কোথায়, তখন সোনু একটাই উত্তর দিত, আমার মনে নেই, শুধু মনে আছে আমি খুব ছোট ছিলাম আর কাঁদতে কাঁদতে এখানে এসেছি। প্রতি রাতে যখন ট্রেনগুলো ধীরে ধীরে খালি হতো, স্টেশন নিঝুম হয়ে যেত, তখন সোনু কোনো কোণে গুটি সিদি মেরে বসত। সে প্রায়ই আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলতো, মা, বাবা, তোমরা কোথায়, আমি একা। কিন্তু তার সেই নিষ্পাপ কণ্ঠের উত্তর দিত শুধু ট্রেনের হুইসেল। বন্ধুরা, সেই শহরেই কোটিপতি অরুণ মালহোত্রার বাংলো ছিল। অরুণ তার বাংলোয় বসেছিলেন। তার হাতে একটি পুরনো ছবি ছিল, একটি ছোট্ট মেয়ের ছবি। সেই ছবি দেখে তার চোখ প্রতিদিন ভিজে যেত। সেই ছবি ছিল তার হারিয়ে যাওয়া মেয়ে আনায়ার। বহু বছর আগে এক বর্ষার রাতে অরুণ আর তার স্ত্রী স্বামীরা তাদের মেয়েকে চিরতরে হারিয়েছিলেন। অরুণের কাছে আজও টাকা ছিল, খ্যাতি ছিল, কিন্তু মন ছিল ফাঁকা। প্রতি রাতে তিনি ঈশ্বরের কাছে শুধু এই দোয়া করতেন, হে ভগবান, আমার মেয়েকে ফিরিয়ে দাও। পরের সকালে স্টেশনে স্বাভাবিকভাবেই ভিড় জমছিল। সোনু তার ছোট্ট হাতে পালিশের ডিব্বা নিয়ে পথচারীদের জুতো চমকাচ্ছিল। তার মুখে ক্লান্তি স্পষ্ট হলেও চোখে ছিল একই জেদ, আজ যদি বেশি কিছু কামাই তাহলে পেট ভরে খামো। তখনই স্টেশনে একটি লম্বা কালো গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামলেন শহরের বিখ্যাত শিল্পপতি অরুণ মালহোত্রা। চারদিকে লোকজন তাকে চিনে ফিসফিস করতে লাগল, দেখো মালহোত্রা সাহেব এসেছেন। অরুণ সেখানে একটি মিটিংয়ের জন্য এসেছিলেন, কিন্তু প্ল্যাটফর্মে পৌঁছতেই তার চোখ পড়ল সেই ছোট্ট মেয়েটির উপর। অরুণ দেখলেন, এই তো সেই মেয়ে, ধুলোয় মাখা মুখ, এলোমেলো চুল, ছেঁড়া কাপড়, কিন্তু চোখে এমন কিছু ছিল যা তার মনকে থামিয়ে দিল। মেয়েটি তার দিকে এগিয়ে এসে নিষ্পাপভাবে বলল, সাহেব জুতো পালিশ করে নিন, মাত্র 5 টাকা লাগবে। অরুণ প্রথমে চমকে গেলেন, তারপর ঝুঁকে তার মুখের দিকে তাকালেন। তার মন যেন বলল, এই চোখ আমি কোথাও দেখেছি, এই নিষ্পাপতা একদম অনায়ার মতো। কিন্তু তিনি নিজেকে থামিয়ে দিলেন, না, এটা কিভাবে সম্ভব, আমার মেয়ে তো বহু বছর আগে হারিয়ে গেছে। অরুণ তাকে জিজ্ঞাসা করলেন, বেটি তুই এই কাজ কেন করছিস, তোর মা বাবা কোথায়? সোনু এক মুহূর্ত তার চোখের দিকে তাকালো, তারপর ধীরে বলল, আমি জানি না সাহেব, যতদূর মনে পড়ে আমি এখানেই আছি, স্টেশনই আমার বাড়ি। অরুণের মন যেন কেউ হাতে ধরে চেপে ধরল।
তার চোখে জল এলো। তিনি তৎক্ষণাৎ পকেট থেকে কিছু নোট বের করে সোনুর হাতে দিলেন। এই না বেটি, আজ বিশ্রাম কর। সোনু টাকা ফিরিয়ে দিয়ে বলল, না সাহেব, আমি ভিক্ষা নেই না। টাকা দেবেন তো জুতো পালিশ করান, পরিশ্রমের টাকা চাই, এমনি নয়। এই কথা শুনে অরুণ স্তব্ধ হয়ে গেলেন। এত ছোট মেয়ে, অথচ এত বড় কথা। তিনি অনেকক্ষণ তাকে দেখতে থাকলেন। তার মনে প্রশ্ন জাগল, এই মেয়ে কি আমার মেয়ে হতে পারে? না, এটা কিভাবে সম্ভব? কিন্তু তার মনের গভীরে কোথাও একটি আশার আলো জেগে উঠেছিল। তিনি তার সহকারীকে বললেন, এই মেয়েটির উপর নজর রাখো, আমি এর সম্পর্কে সব জানতে চাই। সেই যাতে অরুণ তার ঘরে বসে পুরনো ছবি দেখতে থাকলেন। পুরনো অ্যালবাম খুললেন। অনায়ার শৈশবের ছবি তার সামনে ছিল। সেই গোলগাল চোখ, সেই নিষ্পাপ হাসি। তারপর তার মনে পড়ল স্টেশনে দেখা মেয়েটির চোখ। না, এটা কোনো কাকতালীয় হতে পারে না। অরুণের মন মানতে চাইল না যে এই মেয়ে কোনো অপরিচিত। অন্যদিকে সোনু তার ছোট্ট কোণে বসেছিল। সারাদিনে মাত্র ৩০ টাকা জমেছিল। তার মধ্যে অর্ধেক সে খাবারে খরচ করেছিল। বাকি টাকা সে একটি পুরনো ডিব্বায় রেখেছিল, যেখানে সে প্রতিদিন একটু একটু করে জমাত। তার স্বপ্ন ছিল, আমি একদিন পড়াশুনো করব এবং বড় কিছু করব। কিন্তু সে কি জানত যে তার আসল পরিচয় তার চেয়েও অনেক বড়। কয়েকদিন পর অরুণ আবার স্টেশনে এলেন। মেয়েটি সেখানে একই কাজ করছিল, লোকের জুতো চমকাচ্ছিল। এবার অরুণ তার জুতো এগিয়ে দিলেন। সোনু ঝুঁকে জুতো চমকাতে লাগল। অরুণ তাকে গভীরভাবে দেখছিলেন। প্রতিবার সোনু ঝুঁকে ব্রাশ চালালে তার চুলের লট মুখের উপর পড়ত। সেই দৃশ্য অরুণের হৃদয় ছিঁড়ে পেলছিল। তিনি ধীরে জিজ্ঞাসা করলেন, বেটি, তোর নাম কি? সোনু হেসে উত্তর দিল, সোনু। অরুণ থমকে গেলেন। সোনু? অনায়াকেও আমরা ভালোবেসে এই নামে ডাকতাম। তার চোখ ভিজে গেল, হৃদয়ের ধুকপুকানি পিলে গেল। তিনি কাঁপা ঠোঁটে জিজ্ঞাসা করলেন, বেটা, তোর নাম সোনু? কে রেখেছে এই নাম? মেয়েটি নিষ্পাপভাবে হেসে বলল, জানি না সাহেব, যতদূর মনে পড়ে সবাই আমাকে সোনু বলে ডাকে। আমার আসল নাম কেউ কখনো বলেনি। এই কথা শুনে অরুণের পায়ের তলার মাটি সরে গেল। তার কানে যেন কেউ বোমা ফাটালো। তিনি অতীতের গভীরে হারিয়ে গেলেন। বহু বছর আগে অরুণ আর তার স্ত্রী সন্ধ্যার ঘরে শুধু সুখ আর সুখ ছিল। অরুণ তখন তার পরিশ্রম আর নিষ্ঠায় কোটি কোটি টাকার কোম্পানি গড়ে তুলছিলেন। ঘরে তাদের 5 বছরের মেয়ে অনায়া ছিল সবার প্রাণ। তার নিষ্পাপ হাসি, তার তুতলানো কথা পুরো বাড়িকে আলোকিত করত। এক সন্ধ্যায় অরুণ একটি ব্যবসায়িক মিটিংয়ের জন্য বাইরে গিয়েছিলেন। সন্ধ্যা অনায়াকে নিয়ে মন্দিরে গিয়েছিল। মন্দিরের বাইরে প্রচণ্ড ভিড় ছিল। সন্ধ্যা পিছন ফিরে দেখলেন অনায়া তার পাশে ছিল, কিন্তু পরক্ষণেই সে কোথায় যেন হারিয়ে গেল। অনায়া, অনায়া! সন্ধ্যা চিৎকার করে কাঁদতে লাগলেন। লোকজন জড়ো হলো, পুলিশ ডাকা হলো, কিন্তু মেয়েটির কোনো সন্ধান পাওয়া গেল না। সেই ঘটনা অরুণ আর সন্ধ্যার জীবন উজাড় করে দিল। অরুণের মনে হলো তার সমস্ত সম্পদ, সমস্ত শান শওকত বৃথা। তিনি প্রতিদিন তার মেয়েকে খুঁজে বের করার শপথ নিলেন। পুলিশ বলল, হয়তো মেয়েটির অপহরণ হয়েছে, কিন্তু বছরের পর বছর খোঁজার পরেও অনায়ার কোনো পাত্তা পাওয়া গেল না। ধীরে ধীরে জীবন এগিয়ে চলল, কিন্তু সেই ঘটনা তাদের সম্পর্কেও ফাটল ধরিয়ে দিল। সন্ধ্যার মনে হতো অরুণ তার নিরাপত্তার দিকে খেয়াল করেননি। অরুণের মনে হতো ঈশ্বর তাদের সঙ্গে অন্যায় করেছেন। এই দ্বন্দ্বে দুজনেই আলাদা হয়ে গেলেন। অরুণের চোখ থেকে অশ্রু থামছিল না। তিনি কাঁপা হাতে মেয়েটির মুখ ধরলেন। বেটা, তোর কাছে কোনো পুরনো ছবি আছে? কোনো স্মৃতি, কোনো নিশানা? সোনু মাথা নিচু করে বলল, সাহেব, আমার কাছে কিছুই নেই, শুধু এই পায়ার আছে। এটা আমার পায়ে শৈশব থেকে আছে, কেউ কখনো খোলেনি। অরুণ তৎক্ষণাৎ তার পা দেখলেন। যেই দেখলেন, তার হৃদয় যেন থিমে গেল। সেই রূপোর পায়েল, যেটি তিনি অনায়ার প্রথম জন্মদিনে নিজে তৈরি করে পরিয়েছিলেন। তার শ্বাস থেমে গেল, চোখ বিস্ফারিত হল, হৃদয় যেন বুক থেকে বেরিয়ে আসতে চাইল। হে ভগবান, এটা আমার অনায়া! অরুণ ফুপিয়ে কাঁদতে লাগলেন। মেয়েটি অবাক হয়ে তাকে দেখছিল। অরুণ হাঁটু গেড়ে মাটিতে বসে পড়লেন। তার মুখ অশ্রুতে ভিজে গিয়েছিল। তিনি কাঁপা গলায় বললেন, বেটা, তুই আমার অনায়া, আমার হারিয়ে যাওয়া পুতুল। দেখ, এই পায়েল আমি নিজে তোর পায়ে পরিয়েছিলাম। তুই আমার মেয়ে, বেটা। মেয়েটির নিষ্পাপ চোখে বিভ্রান্তি ছিল। সে ধীরে ধীরে পিছিয়ে গেল। না না সাহেব, আপনি ভুল করছেন। আমি অনায়া নই। আমি তো শুধু সোনু, রেলের ডিব্বায় জুতো চমকিয়ে পেট ভরি। আমার তো কোনো মা বাবা নেই।
এই কথা শুনে অরুণের মন আরও ভেঙে গেল। তিনি হাত জোর করে বললেন, বেটা, তুই আমাকে চিনতে পারছিস না, কিন্তু আমি তোকে আমার রক্তের সঙ্গে চিনি। তোর মুখের প্রতিটি নিষ্পাপতা আমার চোখে বাসা বেঁধে আছে। ভিড় ধীরে ধীরে জমতে লাগল। লোকজন তামাশা দেখতে লাগল। কেউ বলছিল, এই তো কোটিপতি সাহেব আর একটা জুতো পালিশকারী মেয়ের জন্য কাঁদছে। কেউ বলছিল, হয়তো সত্যিই এটা তার হারিয়ে যাওয়া মেয়ে। কিন্তু মেয়েটি ভয় পেয়ে গেল। সে হাত ছাড়িয়ে কাঁপা গলায় বলল, না, আমাকে যেতে দিন। আপনিও সবার মতো প্রথমে সবাই ভালোবাসা দেখায়, তারপর মারধর করে। আমাকে আমার হালে ছেড়ে দিন। এই কথা শুনে অরুণের মন যেন হাজার ছুরি চলল। তার চোখ স্থির হয়ে গেল। তিনি মেয়েটির মুখ ধরার চেষ্টা করলেন, কিন্তু মেয়েটি দ্রুত পালিয়ে স্টেশনের ভিড়ে হারিয়ে গেল। অরুণ মাটিতে বসে পড়লেন। তার মুখ থেকে শুধু একটি নাম বেরোচ্ছিল, অনায়া, অনায়া। সেই রাতে অরুণ শান্তিতে ঘুমোতে পারলেন না। বারবার সেই মুখ তার চোখের সামনে ভেসে উঠছিল। সেই নিষ্পাপ হাসি, সেই পায়েল, সেই নাম সোনু। তার মনে কোনো সন্দেহ ছিল না যে এই মেয়েটি আমার অনায়া। এবার পুরো দুনিয়া আমাকে পাগল বললেও আমি তাকে বাড়ি ফিরিয়ে আনব। সকাল হতে অরুণ স্টেশনের দিকে রওনা হলেন। সারা রাতের অস্থিরতায় তার চোখ ফুলে গিয়েছিল, কিন্তু মনে এক অদ্ভুত শক্তি ছিল। ভিড় ভরা প্ল্যাটফর্মে তিনি চারদিকে চোখ বোলালেন। কোথায় গেল সে? এটা কি স্বপ্ন ছিল? কিছুক্ষণ পর তিনি দেখলেন সেই মেয়েটি কোণে বসে আছে। ছেঁড়া পুরনো কাপড়, ধুলোয় ভরা মুখ আর ছোট্ট হাত দিয়ে জুতোতে ব্রাশ চালাচ্ছে। অরুণের চোখে চমক এলো। তিনি দৌড়ে তার কাছে পৌঁছলেন। অনায়া বেটা। মেয়েটি ঝটকা দিয়ে মাথা তুলল এবং অরুণকে দেখল। তার মুখে ভয় আর রাগ দুটোই ছিল। আবার আপনি এসেছেন? কেন আমার পিছু নিচ্ছেন? আমি বলেছি না আমি আপনার মেয়ে নই। অরুণ তার সামনে হাত জোর করলেন। বেটা, একবার আমার কথা শোন। যদি তুই আমার অনায়া না হোস, আমি কসম খাই তোকে আর কখনো বিরক্ত করব না। শুধু আমাকে সত্যিটা জানতে দে। মেয়েটি চুপ হয়ে গেল। তার নিষ্পাপ চোখে এক অদ্ভুত ক্লান্তি ছিল। কোন সত্য? আমি তো আমার আসল নামও জানি না। যারা আমাকে মানুষ করেছে তারা শুধু বলেছে আমাকে রেলের প্ল্যাটফর্মে একা পড়ে থাকতে দেখা গিয়েছিল। হয়তো আমার মা বাবা আমাকে ফেলে চলে গেছে। এই কথা শুনে অরুণের চোখে আবার জল এলো। না বেটা, তোর মা বাবা তোকে খুব ভালোবাসতো। তারা তোকে কখনো ছেড়ে যেতে পারতো না। তুই হারিয়ে গিয়েছিলি, আর আজ পর্যন্ত আমি তোকেই খুঁজছি। ভিড় আবার জমতে লাগল। লোকজন ফিসফিস করছিল, এই কোটিপতি বোধহয় সত্যি পাগল হয়ে গেছে। না ভাই, তার চোখ দেখ, কোনো বাবা এমন মিথ্যে কাঁদে না। অরুণ মেয়েটিকে ধীরে বললেন, তুই যদি চাস আমরা টেস্ট করাতে পারি। ডিএনএ টেস্টে সব প্রমাণ হয়ে যাবে। আর যদি তুই আমার মেয়ে না হস, আমি তোর কাছে আর কিচ্ছু বলবো না। কিন্তু যদি তুই আমার অনায়া হস, তাহলে আমি তোকে এই নরক থেকে বের করে আমার বাড়ি নিয়ে যাব। মেয়েটির মনে হলচল শুরু হলো। সে চুপচাপ অরুণের দিকে তাকিয়ে রইল। সে জীবনভার কাউকে নিজের বলে পায়নি, কিন্তু তার মনে ভয়ও ছিল। যদি এই লোকটি মিথ্যেবাদী হয়, যদি তাকে ধোঁকা দিয়ে বিক্রি করে দেয়। সে ধীরে বলল, যদি আমি আপনার সঙ্গে যাই আর আপনি মিথ্যেবাদী হন, তাহলে আমি কোথায় যাব? অরুণ তার মুখ ধরে বললেন, বেটা, আমি ঈশ্বরের কসম খেয়ে বলছি, আমি তোকে কখনো ধোঁকা দেব না। তুই যদি আমার মেয়ে নাও হোস, তবুও আমি তোকে আমার মেয়ে করে রাখব। এই কথা শুনে মেয়েটির চোখ ভিজে গেল। সে জীবনে প্রথমবার কারো কণ্ঠে সত্যি আর বেদনা অনুভব করল। সে কাঁপা গলায় বলল, সাহেব, আমি জানি না আমি সত্যিই আপনার মেয়ে কিনা, কিন্তু প্রথমবার কেউ আমাকে আপনার মতো দেখেছে। প্রথমবার কেউ বলেছে সে আমাকে কখনো ছেড়ে যাবে না। অরুণ তার হাত ধরলেন। অনায়া, তুই মান বা না মান, কিন্তু আমার মন বলছে তুই আমার হারিয়ে যাওয়া মেয়ে। চল আমার সঙ্গে, সত্যিটা আমরা একসঙ্গে জানব। মেয়েটি ধীরে ধীরে মাথা নেড়ে রাজি হল। অরুণ তাকে তার গাড়ি পর্যন্ত নিয়ে গেলেন। ভিড় তখনও দাঁড়িয়েছিল। কেউ দোয়া করছিল, কেউ সন্দেহের চোখে দেখছিল। গাড়িতে উঠে মেয়েটি জানালা দিয়ে বাইরে তাকাতে লাগল। তার চোখে ভয় ছিল আর এক অদ্ভুত আশাও ছিল। পুরো পথ অরুণ তাকে দেখতে থাকলেন। তার চোখে শুধু একটি চাওয়া ছিল, যত তাড়াতাড়ি সম্ভব প্রমাণ হোক যে সে সত্যিই তার অনায়া। গাড়ি হাসপাতালের গেটে থামতেই মেয়েটি ধীরে অরুণের হাত ধরল। যদি আমি আপনার মেয়ে হই, তাহলে আপনি আমাকে কখনো ছেড়ে যাবেন না, তাই না? অরুণের চোখ ভিজে গেল। তিনি তার কপালে চুমু খেয়ে বললেন, বেটা, যদি তুই আমার অনায়া হস, আমি তোকে কখনো আমার চোখের আড়াল হতে দেব না। আর যদি তুই আমার অনায়া নাও হস, তবুও আমি তোকে মেয়ে করে রাখব।
মেয়েটির চোখ থেকে আবার অশ্রু গড়িয়ে পড়ল। সে প্রথমবার তার মন থেকে হাসল। অরুণ তার মাথায় হাত বুলিয়ে বললেন, এবার যা হবে আমরা একসঙ্গে মোকাবিলা করব। হাসপাতালে টেস্টের জন্য নমুনা দেওয়া হলো। অরুণের হৃদয় ধরফর করছিল। ঘড়ির প্রতিটি সেকেন্ড তার কাছে যুগের মতো লাগছিল। অবশেষে রিপোর্ট হাতে এলো। ডাক্তার ফাইল খুললেন, হাসলেন এবং বললেন, মিস্টার অরুণ, অভিনন্দন, এই মেয়েটি সত্যিই আপনার মেয়ে। এই কথা শুনে অরুণের চোখ থেকে ঝরঝর করে অশ্রু ঝরে পড়ল। তিনি মেয়েটিকে শক্ত করে জড়িয়ে ধরলেন। অনায়া, আমার পুতুল, তুই সত্যি আমার মেয়ে। মেয়েটিও কাঁদতে কাঁদতে তার বুকে জড়িয়ে গেল। পাপা, সত্যি আমার পাপা। সেই মুহূর্তে অরুণ প্রথম কাজটি করলেন। তিনি সন্ধ্যাকে ফোন করলেন। বছরের পর বছরের অভিমান আর দূরত্ব ভুলে শুধু বললেন, সন্ধ্যা, অনায়া ফিরে এসেছে, আমাদের মেয়ে ফিরে এসেছে। ফোনে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। তারপর শুধু কান্নার শব্দ। সন্ধ্যার চোখ থেকে বছরের পর বছর ধরে জমে থাকা বেদনা গলে বেরিয়ে এলো। কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হাসপাতালে পৌঁছলেন। অনায়াকে দেখেই তিনি পাগলের মতো ছুটে গেলেন। অনায়া, আমার মেয়ে। মা মেয়ের মিলন দেখে পুরো হাসপাতাল আবেগে ভেসে গেল। অনায়া তার মায়ের কোলে সিটিয়ে কাঁদছিল। মা, আমি ভেবেছিলাম তুমি আমাকে ফেলে চলে গেছো। সন্ধ্যা কাঁদতে কাঁদতে তার কপালে চুমু খেলেন। না পুতুল, আমরা তোকে প্রতিদিন খুঁজেছি। জীবন আমাদের আলাদা করে দিয়েছিল, কিন্তু ঈশ্বর আমাদের আবার এক করে দিয়েছেন। পরিবারের পুনর্মিলন। অরুণ, সন্ধ্যা আর অনায়া তিনজন বহু বছর পর একসঙ্গে দাঁড়িয়েছিলেন। লোকজন তালি বাজাচ্ছিল, কেউ দোয়া করছিল। অরুণ আকাশের দিকে তাকিয়ে ধীরে বললেন, ধন্যবাদ ভগবান, তুমি আমাদের আবার এক করেছ। অনায়া দুজনের হাত শক্ত করে ধরল। এবার আমরা কখনো আলাদা হব না, তাই না পাপা? অরুণ আর সন্ধ্যা একসঙ্গে বললেন, কখনো না বেটা, কখনো না। কখনো কখনো জীবন আমাদের পরীক্ষা করে, বিচ্ছেদ দিয়ে চোখের জল দেয়, কিন্তু সত্যিকারের ভালোবাসা আর আপন রিস্তা যতই ভাঙা হোক, সময়ের সঙ্গে আবার জোড়া লাগে। অরুণ, সন্ধ্যা আর অনায়ার গল্প এটাই প্রমাণ করে যে রক্তের সম্পর্ক আর মনের ভালোবাসা যে কোনো দূরত্ব, যে কোনো ভুল বোঝাবুঝির চেয়ে বড়। বন্ধুরা, যদি এই গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং কোন প্রান্ত থেকে আপনি এই ভিডিও দেখছেন তা কমেন্টে জানান।